সেই দিনটার পূর্বে আপনার অন্তত পক্ষে প্রাথমিক ধারণা থাকতে হবে আপনার পোর্টফোলিওটা আসলে কেমন হওয়া উচিত। তো আজকের ভিডিওতে আমরা পোর্টফোলিও রিস্ক ম্যানেজমেন্ট এবং পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন সম্পর্কে শিখব। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টকগুলোকে দিয়ে পোর্টফোলিওটাকে সাজানো। কেন আমরা একই সেক্টরের স্টক কিনবো না, মাল্টিপল সেক্টরের স্টক কিনবো, কেন আমরা একটা স্টক কিনবো না কয়েকটা স্টক কিনবো, এবং কেন আমরা শত শত স্টক কিনবো না নির্দিষ্ট কিছু স্টক কিনবো, এই জিনিসগুলো পোর্টফোলিও ম্যানেজমেন্টে জানার জন্য অতীব জরুরি কিছু বিষয়। এই বিষয়গুলোই আজকের ভিডিওতে ক্লিয়ার করা হবে। মূলত পোর্টফোলিও ম্যানেজমেন্টের এই বিষয়টা আসে আসলে রিস্ক ডাইভার্সিফিকেশনের জায়গাটা থেকে। রিস্ক ডাইভার্সিফিকেশন মানে কি? ধরেন আপনার জীবনের যত সঞ্চয়, যত টাকা পয়সা আপনি ইনকাম করেছেন, সম্পূর্ণ টাকা নিয়ে আপনি বাংলাদেশের কোনো একটা প্রাইভেট ব্যাংকে এফডিআর করে রেখেছেন, ঠিক আছে? তো এখন আল্লাহ না করুক কোনো কারণে কোনো একটা সময় যদি ওই ব্যাংকটা দেউলিয়া ঘোষণা হয়, তাহলে কিন্তু আপনার জীবনের অর্জিত কষ্ট এবং শ্রম দিয়ে অর্জিত সমস্ত সম্পদ একদিনের মধ্যে জিরো হয়ে যেতে পারে, তাই না? তো তার মানে কি, আমরা যখন আমাদের ইনভেস্টমেন্টগুলো করব, আমাদেরকে ডাইভার্সিফাইড ওয়েতে মাল্টিপল জায়গায় ভাগ ভাগ করে বিনিয়োগটা করতে হবে। আমরা যদি স্পেসিফিক কোনো একটা জায়গায় বিনিয়োগ করি, যেমন ধরেন আমাদের জীবনের অর্জিত সমস্ত টাকা নিয়ে যদি আমরা শুধুমাত্র শেয়ার বাজারে বিনিয়োগ করে রাখি, এখন কোনো কারণে শেয়ার মার্কেটে যদি মাল্টিপল নেগেটিভ নিউজ আসে এবং শেয়ার মার্কেট যদি বিয়ার রান হয়, অর্থাৎ দাম কমার সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন কিন্তু স্টকগুলোর দাম কমতে থাকবে। তো এমনও হতে পারে হঠাৎ করে আপনার জমানো সমস্ত টাকা পয়সার ভ্যালু একদিন পর থেকেই কমা শুরু করে দিল। সো এইটা আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। এই জন্য আমরা আমাদের বিনিয়োগগুলোকে ভাগ ভাগ করে বিভিন্ন সেগমেন্টে রাখবো। এই ভাগ ভাগ করার ব্যাপারটা দুই ভাবে বিভক্ত। কিভাবে? প্রথম ডাইভার্সিফিকেশনটা হচ্ছে সমস্ত টাকা দিয়ে স্টক কেনা যাবে না। আপনার কিছু টাকার স্টক থাকতে হবে, কিছু টাকার আপনি গভর্নমেন্টের বন্ড কিংবা সঞ্চয়পত্র কিনতে পারেন, কিছু টাকা আপনি গোল্ড কিংবা সিলভারের মতো ন্যাচারাল রিয়েল অ্যাসেটগুলোতে বিনিয়োগ করতে পারেন, কিছু টাকা আপনি রিয়েল এস্টেট ফিল্ডে জমি কিনতে পারেন, অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, কিছু টাকা অবশ্যই আপনাকে ক্যাশ রাখতে হবে নিজের বিপদ আপদে আপনার কাজে লাগানোর জন্য, কিছু টাকা আপনি ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করতে পারেন যদি আপনি বাংলাদেশের বাইরে কোনো জায়গায় থেকে থাকেন। বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ক্রিপ্টো মার্কেটটা লিগ্যাল না, সো এই জন্য আমরা ক্রিপ্টোর সাজেশনও দিচ্ছি না। তাহলে কি হবে? ধরেন আপনার কাছে কথার কথা 10 লক্ষ টাকা আছে। এখন এই 10 লক্ষ টাকা থেকে আপনি 4-5 লক্ষ টাকার বন্ড বা সঞ্চয়পত্র কিনলেন, 3-4 লক্ষ টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করলেন, 1 লক্ষ টাকা গোল্ডে বিনিয়োগ করলেন, 1 লক্ষ টাকা দিয়ে গ্রামে গিয়ে জমি কিনে আসলেন। তারপর যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, আপনি সেটা ফ্রি ক্যাশ আকারে রাখলেন। তবে মূল নিয়মটা হচ্ছে সব সময় নিজের 1 মাস চলতে যত টাকা আপনার প্রয়োজন, তার 6 গুণ টাকা আপনার কাছে ফ্রি ক্যাশ হিসেবে রাখবেন। সেটা আপনি ক্যাশ বাসার ডয়ারে রাখেন, ব্যাংকে গিয়ে রাখেন, আর যেভাবেই রাখেন, আপনাকে ওই টাকাটা সবসময় ফ্রি ইউজ স্টাইলে রাখতে হবে। সেটা আপনি বিকাশে রাখেন, ব্যাংকে রাখেন, মানুষের কাছে রাখেন, কোনো সমস্যা নেই, বাট এমন ভাবে রাখতে হবে যখন আপনার প্রয়োজন হবে আপনি যাতে ইমিডিয়েটলি ঘন্টা খানেকের মধ্যে ওই টাকাটা উইথড্র করতে পারেন। এটা হচ্ছে মানুষের বেসিক নিড বা বিপদ আপদ পূরণ করার জন্য এই টাকাটাকে মানুষের হাতে রাখতে হয়। এরপরে বাকি টাকাগুলোকে আপনি বিনিয়োগ করবেন, এবং অবশ্যই সম্পূর্ণ টাকা কখনোই শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যাবে না। আপনি ম্যাক্সিমাম আপনার টোটাল বিনিয়োগের 50% নিয়ে শেয়ার মার্কেটে আসতে পারেন। আরেকটা সূত্র আছে যেটা আমরা অনেক সময় ভুল করি। আমরা আমাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার কিংবা ব্যাংক লোন নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আসি। কখনোই এই কাজটা করা যাবে না। শেয়ার মার্কেট একমাত্র আইডল মানি বিনিয়োগ করার জায়গা। এইটা আপনার প্রয়োজনীয় টাকাগুলো বিনিয়োগ করার জায়গা না। অর্থাৎ আপনার কাছে এমন কিছু টাকা আছে যেই টাকাটা আপনি জানেন 1 বছর পর আপনার ছোট ভাইকে বিদেশ পাঠাতে হবে, কিংবা আপনার বোনের বিয়ে দিতে হবে, কিংবা আপনার মা বাবার অপারেশনের জন্য সঞ্চয় করা এই টাকা। এখন আপনার মাথায় আসলো যে 1 বছর যেহেতু সময় ফ্রি আছে, এই সময়টাতে নিয়ে আমি এই টাকাটা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কিছু টাকা বাড়াতে পারি কিনা চেষ্টা করি। এই ভুলটা কখনোই করা যাবে না, এবং এই ভুল যারা করেছেন তাদের মধ্যে 80%-এর উপরে মানুষ কখনোই সফল হতে পারেন নাই। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ইভেন মার্জিন লোন নিয়েও শেয়ার কেনাটা অনুচিত।
আমি আপনাদেরকে অনুৎসাহিত করব। তারপরও ব্যক্তিগত প্রয়োজনে আপনি যদি মার্জিন লোন নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আপনি একটু খেয়াল করে দেখবেন যারা মার্জিন লোন নিয়ে বিভিন্ন স্টকে বিনিয়োগ করেছে এবং এরপর এই স্টকগুলো এখন যখন ফ্লোর প্রাইসে বছরের পর বছর পড়ে আছে, আপনাকে কিন্তু ঠিকই মার্জিন লোনের এগেইনস্টে প্রত্যেক মাসে ইন্টারেস্ট বিয়ার করতে হচ্ছে। আপনি কিন্তু চাইলে আপনার শেয়ারটা কম দামে বিক্রিও করতে পারতেছেন না। তার মানে কি, শেয়ার মার্কেটে এমন টাকা আপনাকে নিয়ে আসতে হবে যেই টাকাটা অন্তত পক্ষে আগামী 2-3 বছরের মধ্যে হাত না দিলেও আপনার কোনো সমস্যা নাই। অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত যে টাকাটা আপনার কাছে আছে শুধুমাত্র সেই টাকাটাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যাবে। এটা হচ্ছে প্রাথমিক কন্ডিশন এবং রিস্ক ডাইভার্সিফিকেশনের বেস্ট ওয়ে। এখন ধরলাম আপনি সব নিয়ম মেনে নিয়েছেন, আপনি আপনার বিনিয়োগের 10% টাকা দিয়ে গোল্ড কিনেছেন, 20% টাকা দিয়ে জমি কিনেছেন গ্রামে গিয়ে, 30% টাকা বা 40% টাকা দিয়ে আপনি গভর্নমেন্টের সঞ্চয়পত্র কিনেছেন, এখন বাকি 40% বা 30% টাকা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন। এই ডাইভার্সিফিকেশনটুকু অলরেডি আপনার হয়ে গিয়েছে। এরপর এই যে 30% টাকা আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করলেন সেইটার রিস্ক আপনি কিভাবে মিটিগেট করবেন, আপনার পোর্টফোলিওটাকে আপনি কিভাবে সাজাবেন সেটা আমাদের একটু বুঝতে হবে। ধরে নিচ্ছি আপনার স্টকগুলোর মধ্যে টোটাল 1 2 3 4 5 6 7 8টা স্টক আছে আপনার প্রোফাইলে, ধরে নিচ্ছি একটা স্ট্যান্ডার্ড হিসেবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কতগুলো স্টক কেনা বেটার, ওইটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছি। আপনি মডিউল 2 যদি দেখে না থাকেন, মডিউল 2 দেখে আসেন, তাহলে এইটার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আমরা সবসময় প্রেফার করব লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যে শেয়ারগুলো আপনি কিনবেন সেগুলো আপনি যতগুলি খুশি কিনতে পারেন, আপনার টাকা বেশি থাকলে আপনি বেশি পরিমাণে স্টক কিনেন, কোনো অসুবিধা নাই। তবে শর্ট টার্ম বা সুইং ট্রেডিং এর জন্য 2-4-5 মাসের মধ্যে বিনিয়োগের টাকা আপনি রিটার্ন চান, এই ধরনের শর্ট টাইম মোমেন্টামের জন্য আপনি যে শেয়ারগুলো কিনবেন সব সময় চেষ্টা করবেন সেই শেয়ারের সংখ্যা যাতে লিমিটেড হয়, যত কম হয় তত ভালো, ততগুলোই নিবেন যতগুলো গ্রাফ আপনি রেগুলারলি মনিটর করতে পারবেন। সো উদাহরণস্বরূপ স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরে নিচ্ছি আপনার পোর্টফোলিওতে টোটাল 8টা শেয়ার আছে। এখন অনেকের যেটা ভুল হয়, অনেক সময় দেখা যায় ইন্স্যুরেন্স সেক্টর বা আইটি সেক্টর বা কোনো একটা পার্টিকুলার সেক্টর খুব ভালো করতেছে, সো তখন আমরা ওই সেক্টরটার প্রতি আসক্ত হয়ে পড়ি, যার ফলশ্রুতিতে দেখা যায় যে আমাদের যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওতে টোটাল 8টা বা 10টা শেয়ার আছে, 10টা শেয়ারই হচ্ছে ইন্স্যুরেন্সের শেয়ার কিংবা 10টা শেয়ারই হচ্ছে আইটি সেক্টরের শেয়ার। এই ভুলটা কখনোই করা যাবে না। আপনার পোর্টফোলিওতে অবশ্যই ডিফারেন্ট সেক্টরের ভালো ভালো কিছু শেয়ার বেছে আপনাকে আপনার পোর্টফোলিও সাজাতে হবে। কারণ কি, আমাদের শেয়ার মার্কেটে সবসময়ই সেক্টরাল প্লে হয়, অর্থাৎ কোনো একটা সময় যখন একটা সেক্টর আন্ডার বট অবস্থায় চলে যায় বা আন্ডার ভ্যালুড অবস্থায় চলে যায়, হঠাৎ করেই দেখা যায় ওই সেক্টরের মধ্যে মুভমেন্ট চলে আসে এবং এই মুভমেন্টটা কিন্তু কয়েক মাস থাকে। এমন না যে একটা সেক্টর কয়েক বছর ধরে একটা না আপ ট্রেন্ডে আছে, এরকম আপনি কোথাও খুঁজে পাবেন না, কোনো ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই। এক একটা সেক্টর কয়েক মাস করে টানা আপ ট্রেন্ডে থাকে। সো আপনি যদি কোনো একটা সেক্টর আপ ট্রেন্ডে যাওয়ার পর শুধুমাত্র ওই সেক্টরের সবগুলো স্টক কিনেন, তাহলে যদি কোনো কারণে ওই সেক্টরে ধস নামে তাহলে কিন্তু আপনার পুরো পোর্টফোলিওর টাকা কয়েকদিনের মধ্যে 50% নাই হয়ে যেতে পারে। সো এই রিস্কটা নেওয়া যাবে না। আরেকটা সমস্যা হচ্ছে, আপনি যদি এমন কোনো আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, কম দামে আছে, মুভমেন্ট নাই, এরকম দেখে বেছেও একই সেক্টরের সবগুলা শেয়ার কিনেন, পরবর্তীতে দেখা গেল 1 বছরের মধ্যেও ওই সেক্টরে কোনো মুভমেন্ট আসলো না, তাহলেও কিন্তু আপনি উল্টাভাবে হতাশ হয়ে পড়বেন। কারণ আপনার পোর্টফোলিওতে যদি 10টা স্টক থাকে, 1 বছরের মধ্যে যদি দেখেন 10টার একটারও দাম বাড়ে নাই, তাহলে কিন্তু আপনি অধৈর্য হয়ে যাবেন এবং বিনিয়োগ বাজারের প্রতি আপনার এক ধরনের অনীহা কাজ করতে থাকবে। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মার্কেট থেকে প্রথমে বেশ কিছু বেটার কিছু সেক্টর সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে সেই সেক্টরগুলো থেকে বেছে দুইটা করে স্টক নিয়ে আমাদের পোর্টফোলিও সাজাতে হবে। এর ফলে যেটা হবে, যখন যে সেক্টরটা প্লে করবে 12 মাসে বিভিন্ন সময়, ধরেন 3 মাসের জন্য ইন্স্যুরেন্স প্লে করলো, তখন দেখা যাবে আপনার পোর্টফোলিওতে 2-3টা ইন্স্যুরেন্সের স্টক ছিল, যে কারণে আপনার পোর্টফোলিওতে 2-3টা স্টক 20%, 30%, 50% করে আপনাকে গেইন দিচ্ছে। আবার যখন আইটি সেক্টর বা ফার্মা সেক্টর প্লে করবে, তখন দেখা যাচ্ছে ওই সেক্টরগুলোর স্টকের দাম বৃদ্ধির কারণে আপনার পোর্টফোলিওতে আবার পজিটিভ ইম্প্যাক্ট দেখা দিচ্ছে।
যদিও আপনার পোর্টফোলিওতে এমন কিছু স্টক সবসময় থাকবে যেগুলো মুভমেন্টে থাকবে না, বাট মাল্টিপল সেক্টরে থাকার কারণে আপনার যে সুবিধাটা হবে, বছরের 2-3 মাস করে করে কোনো না কোনো সেক্টরে ঠিকই প্লে করবে এবং আলটিমেটলি আপনার পোর্টফোলিওটা রানিং থাকবে। পোর্টফোলিওতে কোনো না কোনো প্রত্যেকটা সময়ই কোনো না কোনো সেক্টরে 2-3টা করে স্টক পজিটিভ ট্রেন্ডে থাকবে। সো উদাহরণস্বরূপ আমরা আদর্শ স্ট্যান্ডার্ড হিসেবে একটা পোর্টফোলিও সাজিয়েছি, যেখানে আইটি থেকে আমরা যে কোনো 2টা স্টক নিয়েছি, ইন্স্যুরেন্স সেক্টর থেকে 2টা স্টক নিয়েছি, ফার্মাসিউটিক্যালস থেকে 2টা স্টক নিয়েছি এবং 2টা লো পেইড স্টক নিয়েছি। অনেকের প্রশ্ন থাকতে পারে লো পেইড স্টক কোনগুলো? এটার অনেক বড় ব্যাখ্যা আছে। খুব সহজভাবে যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যেই স্টকগুলো বাজারে স্টকের ফ্রি ফ্লোট সংখ্যা খুবই কম, সেইগুলোকে মূলত লো পেইড শেয়ার বলে। এটার আরো ক্যালকুলেশন আছে, পেইড আপ ক্যাপিটালের উপর কিছু নির্ভরতা আছে, তো অত কমপ্লেক্স করব না। মূল বিষয়টা হচ্ছে যেই শেয়ারের সংখ্যা অনেক বেশি কম, পাবলিকের হাতে খুব কম পরিমাণ শেয়ার আছে, সেই শেয়ারগুলোকে লো পেইড শেয়ার বলে। উদাহরণ দিতে বললে বলতে পারি অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স স্পিন, তারপর হচ্ছে আপনার যে শেয়ারগুলো আইটি সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারই লো পেইড, ইন্স্যুরেন্স সেক্টর পুরো সেক্টরটাই লো পেইড, এগুলোতে দেখবেন 2 কোটি 3 কোটি 4 কোটি করে শেয়ার, বেশি শেয়ার নেই। সো ওগুলোকে আমরা লো পেইড শেয়ার হিসেবে ট্রিট করতে পারি। সো এই ধরনের মাল্টিপল সেক্টরের স্টক নিয়ে আমরা পোর্টফোলিও সাজালাম এবং যেই দিন আমরা পোর্টফোলিওটা সাজালাম, আমরা ধরে নিলাম পোর্টফোলিওটা সাজানোর 2 মাস পর মার্কেটে বড় ধরনের একটা ধস নামলো, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেল এবং সবগুলো সেক্টরের সবগুলো স্টকের দামই কমে গেল। দেখেন কোনটা 8%, 10%, 12%, 18%, এমনকি 28% কমে গিয়েছে এবং গড় পর্তায় আপনার পুরো পোর্টফোলিওতে 15% লস। আমি জানি আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে আপনার বাস্তবতার সাথে অনেকটাই মিলে গিয়েছে, আপনার পোর্টফোলিওতেও এই ধরনের অবস্থা আপনি মাঝে মধ্যে দেখতে পান বা এখনো হয়তো আপনার এই অবস্থায় আছে। এখন একটা পার্টিকুলার সেক্টরের সবগুলো স্টক না হয়ে এভাবে যদি বিভিন্ন স্টক সাজানো থাকে মাল্টিপল সেক্টর থেকে, যে সুবিধাটা আপনার হবে, ধরেন কয়েকদিন পর আইটি সেক্টর আর লো পেইড স্টকগুলো মুভ করলো। কারণ আমরা জানি বাজারে যখন অল্প পরিমাণে বিনিয়োগ হয়, টাকা পয়সা কম লেনদেন হয়, তখন লো পেইডের যে সেক্টরগুলো থাকে সেই সেক্টরগুলো মুভ করে, বড় স্টকগুলো মুভ করতে পারে না। তো উদাহরণস্বরূপ আমরা ধরে নিচ্ছি আইটি সেক্টর মুভ করলো আর লো পেইডের স্টকগুলো মুভ করলো, বাকি 4টা স্টক কোনো নড়াচড়া নাই, কি অবস্থায় পড়ে রইল। তাহলে দেখেন 2 মাস আগে আপনার পোর্টফোলিওতে 15% লস ছিল, এখন শুধুমাত্র সেক্টরাল সিলেকশনের কারণে, যেহেতু মাল্টিপল সেক্টরের স্টক আপনার কাছে আছে, এখন 2টা সেক্টর মুভ করার কারণে আপনার একই পোর্টফোলিও নতুন করে কোনো বিনিয়োগ করা ছাড়াই 15% লস থেকে 13% লাভে পরিণত হলো। দেখেন একটা স্টক 16% লাভ দিছে, একটা 23%, একটা 18%, একটা লো পেইড জাম্প করে 40% লাভ দিছে। এটা বাস্তবসম্মত ধরা হয়েছে। এরপর আবার ধরেন আইটি সেক্টর আর লো পেইড সেক্টর যখন আপ হয়ে গেছে, এই অবস্থায় আইটি সেক্টরের এবং লো পেইড সেক্টরের শেয়ারগুলো আপনি বিক্রি করে প্রফিট বুক করে ফেলেন। প্রফিট বুক করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করি, একটা শেয়ার কিনি, কেনার পরে 20 টাকা বেড়ে গেছে, আমরা মনে করি আরো 20 টাকা বাড়বে, শেয়ারটা বিক্রি করি না, পরবর্তীতে শেয়ারটার দাম কমে যায়। এখন আপনার মনে প্রশ্ন জাগবে কত টাকায় গেলে বিক্রি করব, সেটা কিভাবে বুঝবো? সেইটা বোঝার জন্যই তো আলটিমেটলি আপনি এই কোর্সটা করছেন। সো সামনের দিকে আসেন, পরবর্তী ক্লাসগুলোতে হাতে ধরে ধরে আপনাকে ক্লিয়ার করে দেওয়া হবে যে কত টাকায় আসলে আসলে কিনতে হয় এবং কোন স্টকটা কত টাকায় গেলে কখন কি দেখে বিক্রি করতে হয়। টেনশন করার কোনো কিছু নাই। ধরেন এবার আপনি আইটি সেক্টরের স্টক থেকে প্রফিট টেক করলেন এবং লো পেইড স্টক থেকে প্রফিট টেক করলেন, করে আপনি ইন্স্যুরেন্স সেক্টর আর ফার্মা সেক্টরের শেয়ারগুলোকে চেঞ্জ করে এবার ফুড সেক্টর থেকে 2টা স্টক নিলেন এবং সিরামিক সেক্টর থেকে আর টেক্সটাইল সেক্টর থেকে একটা একটা করে স্টক নিলেন। পরবর্তীতে দেখলেন ফুড সেক্টর থেকে 2টা স্টকের মধ্যে একটা স্টক পজিটিভলি মুভ করলো, আবার সিরামিক সেক্টর আর ফুড সেক্টরের বাকি স্টকগুলো কোনো মুভমেন্ট দিল না, আর টেক্সটাইল সেক্টরের স্টকটা ধরেন এবার আবার মুভ করলো। অর্থাৎ কি, আপনার পোর্টফোলিওর একটা সার্টেন পার্সেন্টেজ অফ শেয়ার আস্তে আস্তে মুভমেন্ট করতেছে, বাকিগুলো একই অবস্থায় আছে। দেখেন একই পোর্টফোলিও যেটা 15% লসে ছিল 2 মাস আগে, 2-3 মাস পর শুধুমাত্র সেক্টরাল সিলেকশনের কারণে, যেহেতু আপনার পোর্টফোলিওতে মাল্টিপল সেক্টরের বিভিন্ন শেয়ার মিক্স আপ করে নেওয়া হয়েছিল, এই কারণে আপনার একই পোর্টফোলিও আজকে 18% প্রফিটে আছে। হ্যাঁ, যদিও এটা একটা ড্রাফট বা ডেমো, আপনার মনে হতে পারে বাস্তবে সবসময় এত হয়ও না, আমি ধরলাম যে এটা বাস্তব না, 18% লাভ আপনার হয় নাই।
অন্তত পক্ষে আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টরেরই 10টা শেয়ার কিনতেন এবং এই সেক্টর যদি 1 বছর একটানা ডাউন ট্রেন্ডে থাকতো, 1 বছরের মধ্যে আপনি কিন্তু আপনার পোর্টফোলিওতে কোনো গ্রিন কিছু দেখতে পেতেন না। বাট এই যে রিস্ক ডাইভার্সিফাইড করে আপনি মাল্টিপল সেক্টর থেকে বেছে বেছে স্টক কিনলেন, এর ফলে সেক্টরাল প্লেতে আপনি আপ ট্রেন্ডের মোমেন্টাম গুলো পেলেন, যার ফলশ্রুতিতে ওই পোর্টফোলিওটাই কিন্তু একটা প্রফিটেবল পোর্টফোলিওতে পরিণত হলো। সো এইভাবে আমরা আমাদের পোর্টফোলিওতে মাল্টিপল সেক্টর থেকে বেস্ট কিছু স্টক সিলেক্ট করে আমাদের রিস্কটাকে ডাইভার্সিফাইড করতে পারি, রিস্কটাকে কমিয়ে আনতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত পোর্টফোলিও ম্যানেজমেন্টের বেসিক ফান্ডামেন্টাল পার্ট। আগামী মডিউলে আমরা কিভাবে এই যে আমরা চার্ট ড্রয়িং করব না, আমাদের তো মূল কাজ হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, চার্ট ড্রয়িং। এই যে 3টা ক্লাস করলাম মডিউল 3 পর্যন্ত, 3টা মডিউলই ছিল আপনাকে বেসিক কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশন দেওয়ার জন্য। আপনি যদি চান এই 3টা ক্লাস অ্যাভয়েড করে 4 নাম্বার ক্লাস থেকে বাকি সবগুলো ক্লাস করলেও আপনার টেকনিক্যাল অ্যানালিসিসে কোনো ধরনের কোনো কমতি হবে না। তবে কি জানেন, এই বেসিক ফান্ডামেন্টাল পার্টগুলো আমাদের মাইন্ডসেটটাকে স্ট্রং করে, আমাদের ডিসিশন গ্রহণ করার সময় আমাদেরকে কনফিডেন্স দেয়, আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনকে বুস্ট আপ করে। এই জন্য এই বেসিক জিনিসগুলো মন দিয়ে জানা এবং বোঝাটা আমাদের জন্য জরুরি। আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে। আগামী মডিউলে অর্থাৎ মডিউল 4-এ আমরা দেখব কিভাবে আমরা চার্ট ড্রয়িং করতে পারি। অর্থাৎ আমরা যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে এই যে ডানে বামে বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এগুলো ব্যবহার করে আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে প্রফেশনালি চার্ট ড্রয়িং করতে পারি, সেইটা আগামী ক্লাসে আমরা দেখব। সো দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।